আমি যদি আপনার মতো একটা পুতুল তৈরি করে এখানে রোবট তৈরি করে ঘুরে বেড়াতে বলি, তাহলে কি আপনি হবেন? সকালবেলা উঠে চোখ খুলে জানলার বাইরে যেমনই হোক সেই পুরনো পৃথিবীটাকেই দেখতে চাই। ওখানে একটা সাইবার ওয়ার্ল্ড তৈরি হয়ে আছে, অনেক রকমের রং ঝিকিমিকি করছে, এটা আমরা দেখতে চাই না। তোমরা ঝগড়া করছো, মজা লাগছে, আমি না খেয়ে আছি, আমার খুব মজা লাগছে, আমার কাছ থেকে সব ছিনিয়ে নিয়ে যাচ্ছে, আমার খুব মজা লাগছে। ওই যে নদীটা কুলকুল করে বয়ে যাচ্ছে, আর ওই যে নৌকোটা একপাশে বাঁধা রয়েছে এবং মাঝে মাঝে দুলে দুলে উঠছে, ওই যে জল নিতে এসেছে গাগরি ভরানে কে যায়। এবং লিখতে লিখতে সকলেই প্রশ্ন করছে, পাঠক খাবে তো? আমি কি খাওয়াতে চাইছি? লিটারেচার কি একটা এডিবল পদার্থ? একটা ছাতা যে ছায়া দেয় সেটাও তো ধর্ম হতে পারে। তোমার বগলে যে পুঁথিটা রয়েছে সেটাও তোমার ধর্ম হতে পারে। বা হাতে যে বাজারের থলেটার মধ্যে থেকে পুঁই শাকের অংশটা উঁকি মারছে, সেটাও তো ধর্ম হতে পারে। অর্জুনের রথে দাঁড়িয়ে আছেন লাগাম ধরে, আপনি কি ভগবান? আপনি তো এক্ষুনি যুদ্ধ করতে যাবেন। ভগবান কি যুদ্ধের কথা বলেন? আমি লেখক নই, আমি গায়ক নই, আমি চিত্রশিল্পী নই, আমি একজন মানুষ। সঞ্জীব চট্টোপাধ্যায় একজন জনপ্রিয় বাঙালি লেখক, যিনি মূলত রম্য রচনার জন্য খ্যাত। তার সারা জাগানো উপন্যাস, লোটা কম্বল এবং বেশ কিছু ছোট গল্প ও প্রবন্ধ রচনাও বেশ জনপ্রিয়তা পায়। সঞ্জীব চট্টোপাধ্যায়ের রচনায় হাস্যরসের সাথে মিশে থাকে তীব্র শ্লেষ ও ব্যঙ্গ। তিনি পুরোদমে সাহিত্যিক হওয়ার আগে ছিলেন সাংবাদিক। 1981 সালে আনন্দ পুরস্কার ও 2018 সালে সাহিত্য একাডেমি পুরস্কার সহ বহু পুরস্কারে ভূষিত হন তিনি। এই সাক্ষাৎকারটি নেওয়ার সময় সঞ্জীব চট্টোপাধ্যায়ের প্রতিটি শব্দ আমাকে মুগ্ধ করেছে। শব্দের এমন সুরেলা প্রয়োগ খুবই কম দেখেছি বা শুনেছি বলেই মনে পড়ে। চলুন তাহলে এবার শুরু করা যাক। সুদীর্ঘ 90 বছরে পা দিতে যাচ্ছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, অনেক কিছু দেখার সুযোগ হচ্ছে। সেই কবে থেকে দেখছি তো, পরাধীন ব্রিটিশ শাসিত ভারত, পরাধীন ভারত, স্বাধীন ভারত, উত্তাল ভারত, ভারতের আন্দোলন। এই 90 বছরের জীবনে জীবন সংগ্রাম আছে, দুঃখ কষ্ট আছে, অভাব অভিযোগ আছে, শাসন আছে, দুর্নীতি আছে, মানুষের মধ্যে প্রেম ভালোবাসা আছে, নিষ্ঠুরতা আছে, লাঠালাঠি মারামারি আছে। গঙ্গার জল যেমন প্রবাহিত হচ্ছে, রক্তের স্রোত প্রবাহিত হচ্ছে, এগুলো হচ্ছে মানুষের ধর্ম। পৃথিবী জুড়ে এই কাণ্ড চলেছে। কখনো প্রকৃতি ক্ষিপ্ত, কখনো মানুষ ক্ষিপ্ত, কখনো মানুষ ক্লান্ত, কখনো প্রকৃতি ভ্রান্ত। এইভাবেই তো আমাদের জীবন চলতে চলতে আসছে এবং অনেকটা বছর তো কাটিয়ে গেলাম এই পৃথিবীতে। আমার একটা লেখার লাইন এইরকম মনে এসেছে, আমি একবার পৃথিবীতে এসেছিলাম, এই দিয়ে শুরু করব। তারপরে কি দেখে টেকে গেলাম সেটা গিয়ে ভগবানের কাছে জমা দেবো, যদি কেউ থাকেন সেখানে। মৃত্যুর পর আমরা কোথায় যাব জানি না। আপনার বিপুল যে সাহিত্যকর্ম, সেই জায়গাতে আপনার কি মনে হয় আপনি কোন বিষয়টা খুব বেশি সার্থক? মানে ছোট গল্প লিখে, উপন্যাস লিখে, নাকি প্রবন্ধ লিখে? দেখুন, গল্প, উপন্যাস, প্রবন্ধ, তারপরে আধ্যাত্মিক প্রবন্ধ, ধর্ম চর্চা, বিশ্লেষণ ইত্যাদি সব মিলিয়ে বেদান্ত, উপনিষদ, চুটকি সাহিত্য, গোপাল ভাঁড় বা আমাদের গ্রামীণ যে সমস্ত ব্যাপার আছে সব মিলিয়ে যে টোটাল লাইফ, আমি সেইটারই চর্চা করেছি। এবং চর্চা করেছি মানে কি, আমি চেষ্টা করেছি। আর আমার সাহিত্যের মধ্যে আপনারা বেশিরভাগ যা কিছু পাবেন হচ্ছে পারিবারিক। আমি যা দেখি তা লিখি। আমি হিমালয় এভারেস্টের মাথাতেও পতাকা ওড়াতে যাইনি এবং আমি সমুদ্রেও একা নৌকো ভাসাইনি। আমি আমার এই ছোট্ট পল্লীতে ছোট্ট একটা আবাসে থেকেছি এবং আমি এখানে ছোট ছোট বাগান দেখেছি, বড় বড় বাগান দেখেছি, নদী দেখেছি, মাঝি দেখেছি, তারপরে মৎস্যজীবীদের দেখেছি, বিভিন্ন জীবনের বিভিন্ন রূপ দেখেছি এবং বন্ধুভাবে মিশেছি। কোনোভাবেই নিজেকে এদের থেকে আমি বিচ্ছিন্ন করতে চাইনি। তার কারণ আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সমস্ত প্রকার অহংকারকে দাবিয়ে রাখতে। আমি লেখক নই, আমি গায়ক নই,
আমি চিত্রশিল্পী নই, আমি একজন মানুষ। আমি এখানে বাঁচতে এসেছি, সকলের মধ্যে থেকে বেঁচেছি, এবং মাঝে মাঝে যখন মনে হয়েছে বেশ মজা লাগছে তো এদের কথা বলতে, তখন বলেছি। আমার সাহিত্যের মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে মজা। আমার খুব ভালো লাগছে, আমার ভীষণ মজা লাগছে। তোমরা ঝগড়া করছো, মজা লাগছে। আমি না খেয়ে আছি, আমার খুব মজা লাগছে। আমার কাছ থেকে সব ছিনিয়ে নিয়ে যাচ্ছে, আমার খুব মজা লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে। তুমি অহংকারে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে, আমার খুব মজা লাগছে। তুমি খুব হম্বিতম্বি করছো আমার সামনে, তাও আমার খুব মজা লাগছে। সবেতেই আমার খুব মজা লাগছে। এই মজা, এই মজাটাকেই ইংরেজিতে হয়তো বলে হিউমার। হ্যাঁ, তা এইটাই হচ্ছে আমার বিষয়। আপনার বিপুল যে সাহিত্যকর্ম, তার মধ্যে আমরা দেখেছি যে শ্রীকৃষ্ণের শেষ কটা দিন একটা বিপুল পাঠকপ্রিয়তা পেয়েছে। হ্যাঁ। তো এর আগে আমরা শ্রীকৃষ্ণকে কিন্তু সাহিত্যে পেয়েছি তার যৌবনকাল নিয়ে, তার বার্ধক্য নিয়ে কিন্তু কোনো লেখা আমরা কোনো সাহিত্যে না, দেখিনি। আমাকে একদিন এসে আমাকে একজন ধর্মগুরু এসে বললেন যে আপনারা যারা সাহিত্য টাহিত্য করছেন, আধুনিক সাহিত্য, চেয়ার টেবিল সাজিয়ে বসে আছেন সংবাদপত্রের অফিসে, আপনারা যদি ধর্মের দিকে একটু কলমটাকে না ঘোরান, তাহলে ওই যে যে সমস্ত কঠিন কঠিন লেখা আছে, হিমালয়ের থেকে নিচের দিকে নেমেছে, সমুদ্রের থেকে উপর দিকে উঠেছে, এসব তো সাধারণ মানুষ গ্রহণ করতে পারে না, এসব পণ্ডিতদের এলাকায় ঘোরাফেরা করে। তা আপনারা যদি আপনাদের সাহিত্যিকের কলমে যে এগুলোকে যদি মানুষের মধ্যে ঢুকিয়ে দিতে চান, আসল পারেন, তাহলে তো খুব উপকার হয়। ধর্ম মানে কি? যা মানুষকে ধারণ করে রাখবে। একটা বেল্টও তো ধর্ম হতে পারে, একটা ছাতা যে ছায়া দেয় সেটাও তো ধর্ম হতে পারে, তোমার বগলে যে পুঁথিটা রয়েছে সেটাও তোমার ধর্ম হতে পারে, বা হাতে যে বাজারের থলেটার মধ্যে থেকে পুঁই শাকের অংশটা উঁকি মারছে সেটাও তো ধর্ম হতে পারে। তাহলে ধর্ম কাকে বলে? যা তোমাকে বিভ্রান্ত করে না, যা তোমাকে ধ্বংস করে না, সেইটাই ধর্ম। তাই এইটা যদি চর্চা করা যায়, ক্ষতিটা কি? তা আমি দেখলাম তো বেশ মজা। এবং তখন আমি মহাভারত, রামায়ণ ইত্যাদি ইত্যাদি যা সমস্ত ধর্মগ্রন্থ আছে, যেগুলো আমি বিপুলভাবে লেখাপড়া করেছি, সেখানে আমি দেখলাম যে এইসব যারা ওখানে যারা দেবতারা এবং ওখানে যারা ঋষিরা, ঋষিপুত্ররা ঘুরে ফিরে বেড়াচ্ছেন, তারা তো বড় এক পেশে। এরা তো কোনো আমাদের এখন যেমন আপনি আমাকে প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি, এরকম তো সেই জগৎটা তো তাদের ছিল না। তা আমি এখন একটা মাইক্রোফোন হাতে করে শ্রীকৃষ্ণের কাছে যাব এবং গিয়ে আমি তাকে প্রশ্ন করব, চ্যালেঞ্জিং সমস্ত প্রশ্ন করব। কেন আপনি এসব করেছেন? আপনি ভগবান সবই করতে পারেন, কিন্তু আপনি তো মানুষ। অর্জুনের রথে দাঁড়িয়ে আছেন লাগাম ধরে, আপনি কি ভগবান? আপনি তো এক্ষুনি যুদ্ধ করতে যাবেন। ভগবান কি যুদ্ধের কথা বলেন? তারা তো বলে না, মেন পিস, শান্তি শান্তি। আপনি কেন যুদ্ধ করতে যাচ্ছেন? এই আমার ডায়ালগ উইথ শ্রীকৃষ্ণ, ডায়ালগ উইথ রামচন্দ্র, এই ডায়ালগ ফর্মে আমি এই রিলিজনটাকে আনতে চাইলাম এই কারণে যে আমার সংশয় মানে সকলেরই সংশয়। তা সেই কারণে আমার এই যে এটাকে বলে হেজিওগ্রাফি, এটা ইংরেজি সাহিত্যে অনেক সময় পাওয়া যায়, প্যারাডাইস লস্ট, মিল্টনের অমুক তমুক ইত্যাদিতে, এপিকে পাওয়া যায়। তাই শ্রীকৃষ্ণের শেষ কটা দিন, তারপরে আপনার গিয়ে শ্রীরাধার কী হলো, হ্যাঁ, তারপরে ধরুন ঘোর কলি ইত্যাদি ইত্যাদি বইগুলো আসতে লাগলো এবং আমার খুব মজা লাগতে লাগলো। মনে হলো যেন এই লেখাগুলোর মধ্যে একটা স্পাইনাল কর্ড আছে, একটা মেরুদণ্ড আছে, সেটা হচ্ছে আর্লি স্ট্রাকচার। সেই আর্লি স্ট্রাকচারের ওপর একটা আধুনিক ফর্ম মেনে একটা আধুনিক গঠন নির্মাণ, এটা করা হলো। তো এইটা দেখলাম যে এটা সকলের ভালো লাগলো এবং এটাও একটা বিচারের বিষয় হলো। এবং শ্রীকৃষ্ণের শেষ কটা দিন বইটা ভারতবর্ষে যে কটা ভাষা আছে সব ভাষাতেই অনুবাদ হচ্ছে। আপনার মতে দুই বাংলার সংস্কৃতিকে আরো জোরদার কিভাবে করা যায়? চেষ্টা চলছে তো। আর এই যে আমরা যে সমস্ত নিয়ে এখন লেখালেখি হয়, সেগুলো ফুরিয়ে গেছে বলেই এখন ভূত, প্রেত, দৈত্য, পিশাচ ইত্যাদি নিয়ে চলছে। আর লিখতে লিখতে সকলেই প্রশ্ন করছে, পাঠক খাবে তো? আমি কি খাওয়াতে চাইছি? লিটারেচার কি একটা এডিবল পদার্থ? লিটারেচার তো একটা হচ্ছে গিয়ে গ্রহণযোগ্য, অনুভবযোগ্য, অনুভূতিতে যা আঘাত করে। তুমি আমাকে হাসাতে পারো কি না,
তুমি আমাকে ভাবাতে পারো কি না, তুমি আমার চোখে চোখের জল বের করতে পারো কি না দেখি। তারপরে আমি একটু পড়ার চেষ্টা করে দেখি, যদি পারে তাহলে ইট ইজ লিটারেচার, এটা সাহিত্য। যদি না পারে তাহলে বলবো এক গাদা এক ঝুড়ি শব্দ। এই হচ্ছে ফ্যাক্ট। একটা আধ্যাত্মিক মানুষ আর একটা হচ্ছে জাগতিক মানুষ। এই দুটো মানুষের একটা কম্বিনেশন আমরা দেখেছিলাম অতীতের সাহিত্যে। সেখানে ভূমি, কৃষি, জীবজগৎ, মানুষের জগৎ, প্রকৃতি, নদী, হ্রদ, পুকুর, ডোবা, কচুরিপানা, শাপলা সব নিয়ে যে একটা জীবন, এটা তো আমরা কেউ তৈরি করিনি। পৃথিবীটা আগের থেকে আমার জন্য কেউ ডেকোরেট করে রাখেনি বা গদ্দর সাজিয়ে রাখেনি। আমি এসে দেখছি এই রকম। অতএব প্রকৃতির খেলাঘরে আমরাও প্রকৃতির সৃষ্ট একদল মানুষ। আমরা কিভাবে এর মধ্যে থাকব, এরই মাঝে আমার অন্তরের কথা, জীবনের কথা, এগুলো পরস্পর বলা বলি করব। শুধুই খেতে পেলাম না, কেন আমার আর জুটছে না, এইসব ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা নয়। ওই যে নদীটা কুলকুল করে বয়ে যাচ্ছে, আর ওই যে নৌকোটা একপাশে বাঁধা রয়েছে এবং মাঝে মাঝে দুলে দুলে উঠছে, ওই যে জল নিতে এসেছে গাগরি ভরনে কে যায়, এবং দূরে বসে আছেন ওই যে মানুষটি যার চালচুলো নেই, একটি ঝুলি নিয়ে বসে আছেন, যাকে আউল বাউল ফকির যা খুশি বলি না কেন, যে বলতে চায় যে আমার মাটির তলায় যে পৃথিবীর জমি সেইটাই আমার ফ্লোর, সেইটাই আমার ভূমি, ঊর্ধ্ব আকাশটা আমার হচ্ছে গিয়ে ছাদ, আর এই হাত দুটো হচ্ছে আমার পানি পাত্র, আর কাঁধের ঝোলাটার মধ্যেই আমার সংসার। এই যে মানুষ, এই যে ধর্ম, এই যে বাউল, এই যে ফকির, এই যে বৈষ্ণব, এই যে করতাল, এই যে খঞ্জনি, এই যে মাদল, এই যে ঢাক ঢোল ইত্যাদি নিয়ে একদল নির্দোষ মানুষের যে বেঁচে থাকা, এবং সেটা ভবিষ্যৎ বলতে তাদের চিন্তা হচ্ছে কাল সকালে জেগে উঠে দেখবো আমার ভবিষ্যৎটা কি, আগে থেকেই আমি ভাবতে বসবো না। এই নিয়ে যে একটা অদ্ভুত সুন্দর বুদ্ধি, যুক্তি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব মিলিয়ে যে একটা মধুর সাহিত্য সেখানে তৈরি হতো, সঙ্গীত তৈরি হতো, সেটাকে একটা আধুনিকতার মোড়কে মুড়তে গিয়ে আমরা এতটাই কৃত্রিম করে ফেলছি, যেটা মনে হয় কাম্য নয়। এই বর্তমান প্রযুক্তিতে মোবাইল ফোন তো একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু কোথাও গিয়ে এই মোবাইল ফোন কি বই পড়ার প্রবণতাটাকে কমিয়ে দিচ্ছে কোথাও? না না, অ্যাবসলিউটলি নয়। বই বই বই। আমি যদি আপনার মতো একটা পুতুল তৈরি করে এখানে রোবট তৈরি করে ঘুরে বেড়াতে বলি, তাহলে কি আপনি হবেন? ওই রোবটটা আমাকে বলবে আমি তোমায় ভীষণ ভালোবাসি, কোনো দিন ভালোবাসা ভুলবো না, তাহলেও কি আমি তাকে আঁকড়ে ধরে থাকবো? অসম্ভব। যন্ত্র যন্ত্র, যান্ত্রিকতা যান্ত্রিকতা। একটা বই দীর্ঘকাল ধরে একটা সংস্কারে পরিণত হয়। আমরা কি শূন্যে ঘুমোই? এখনও ঘুমানোর জন্য একটা চৌপায়া চাই, এটা আমাদের সংস্কার। যেমনই হোক একটা কিছু তার উপর পাতা চাই, তাই তো? সকালবেলা উঠে চোখ খুলে জানলার বাইরে যেমনই হোক সেই পুরনো পৃথিবীটাকেই দেখতে চাই। ওখানে একটা সাইবার ওয়ার্ল্ড তৈরি হয়ে আছে, অনেক রকমের রং ঝিকিমিকি করতে, এটা আমরা দেখতে চাই না। এগুলো হচ্ছে কি তাৎক্ষণিক। এখন আমাদের মনে হচ্ছে বটে ভয়ঙ্কর একটা কিছু হচ্ছে, কিন্তু একটা ভয়ঙ্কর রকমের ক্লান্তিও অপেক্ষা করে আছে। এবং এটা যখন আমরা বর্জন করব, তখন কিন্তু দেখা যাবে যে শুধুমাত্র এর বিজ্ঞান অংশটা থাকবে, বাকি প্রমোদ অংশটা ধসে পড়ে যাবে। সেই জন্যে ওল্ড ইজ গোল্ড। আমার শেষ প্রশ্ন, নতুন প্রজন্মের লেখক যারা, তাদের উদ্দেশ্যে কি বলবেন? সকলকেই স্যালিউট জানাবো এবং বলবো চলে আসুন সাহিত্যের জগতে, কিন্তু মনে রাখবেন কোনটা সাহিত্য আর কোনটা সাহিত্য নয়, এই সংজ্ঞাটা দয়া করে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের দেওয়ার জন্য। থ্যাংক ইউ।